দীর্ঘদিন নিঃসন্তান থাকার পর ৪৫ বছর বয়সী শ্রীময়ী পুত্র সন্তান জন্ম দিয়েই মারা যায়। আদরের একমাত্র ছেলে অভিকে বাবা খুব ভালোবাসার সাথে বড় করে। শেষ সম্বল ছেলেকে বাবা ভালোবাসলেও এই ভালোবাসা ছেলের কাছে যেন জেলখানা মনে হয়। তাই সবসময় কি করে বাবার থেকে দূরে থাকা যায়, অভি সেই প্ল্যানিংই করতে থাকে। ঘটনার মোড় ঘুরে যায় যখন ছেলেটি বাবার থেকে দূরে থাকতে একটা নতুন জীবনে পা রাখে। এমন কিছু সত্য ঘটনা বেরিয়ে আসে যা ছেলেটির জীবনকে ওলটপালট করে দেয়। এমন কিছু রহস্য ফাঁস হয়ে যায় যা জানার পর সবার মাথা ঘুরে যায়। অতীতে লুকিয়ে থাকা একটা দুর্বল ইমোশনাল ঘটনা পুরো বর্তমানকেই নাড়িয়ে দেয়। ভালোবাসার ইমোশন, মজা মাস্তিতে ভরপুর জুনিয়র মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। বাড়িতে পানি নিয়ে আসার সময় এক বয়স্ক মহিলা শারীরিকভাবে খুব দুর্বলতা অনুভব করছিল। মাথা ঘুরছিল আর বমি বমি ভাব হচ্ছিল। হাজবেন্ড বাড়িতে এসে তাকে হসপিটালে নিয়ে যায়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। এরপর তার হাজবেন্ডকে বলে, আপনার স্ত্রীর বয়স কত? হাজবেন্ড বলে ৪৫ বছর। ডাক্তার বলে, সবকিছুই ঠিক রয়েছে, তবে রক্তের টেস্ট করিয়ে নিয়ে আসুন। আশা করি তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। ব্লাড টেস্টের জন্য রক্ত দেয়া হয়, তবে স্ত্রীর থেকে যেন স্বামীর আতঙ্কই বেশি। কিছুক্ষণ পরে ব্লাড টেস্টের রিপোর্ট আসে। ডাক্তার রিপোর্ট দেখে বলে, আপনাদের কজন বাচ্চা আছে? দুজনেই খানিকটা চুপ থেকে বলে, আমাদের কোনো সন্তান নেই। ডাক্তার বলে, অভিনন্দন, আপনারা অভিভাবক হতে চলেছেন। দুজনেই খুব খুশি। হসপিটাল থেকে সিএনজি করে বাড়ি ফিরে আসে। ভাড়া না দিয়েই তারা নেমে যায়। ড্রাইভার বলে, আমার ভাড়াটা? লোকটা বলে, গাড়ির পেছনে তো পোস্টারে লিখে দিয়েছেন। ড্রাইভার বলে, এখানে তো লেখা রয়েছে বৃদ্ধ বয়স্কদের জন্য একদম ফ্রি, কিন্তু আপনারা তো এখনো পুরোপুরি বৃদ্ধ হননি। ওটা না, তাহলে নিচেটা পড়ুন। ড্রাইভার নিচেটা পড়ে দেখে তার এই পোস্টে লেখা রয়েছে গর্ভবতী মহিলাদের জন্য সার্ভিস ফ্রি। ড্রাইভার কিছুটা অবাক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বলে, এই বয়সে আপনারা অভিভাবক হতে চলেছেন? এরপর ড্রাইভার রেগে পোস্টারটি ছিঁড়ে সেই স্থান থেকে চলে যায়। আসলে এই বয়সে সুখবর আসাতে গ্রামের লোকেরাও নানা ধরনের বাজে কথা বলছে, তবে এরপরেও এসব কিছু পাত্তা না দিয়ে তারা তাদের মতো জীবন অতিবাহিত করছে। এক পর্যায়ে স্বামী স্ত্রী দুজনই সিদ্ধান্ত নেয়, বর্তমান সমাজে থাকা মানুষের বাজে কথা তারা পাত্তা না দিলেও তাদের অনাগত সন্তান যখন পৃথিবীতে আসবে, হয়তো বাচ্চাটি এসব পরিস্থিতির মধ্য থেকে সার্ভাইভ করতে পারবে না। তাই তারা এই গ্রাম ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। গভীর রাতে নিস্তব্ধ এলাকা থেকে চিরচেনা ঘর ছেড়ে দূর দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। নিজের ঘর বাড়ি ছাড়া এতটাও সহজ ছিল না। শেষবারের মতো সীমান্তবর্তী স্থানের গ্রামের নেম প্লেট বিজয়ানগর নামটি একবার স্পর্শ করে বেরিয়ে পড়ে। গাড়ি অনেকটা দূরে চলে যায়। মাঝপথেই ডেলিভারি পেন উঠে যায়। গাড়ি দ্রুত একটা হসপিটালের সামনে নিয়ে আসে। হসপিটালের ডক্টর গাড়ির মধ্যে এসে যাবতীয় কাজকর্ম শুরু করে দেয়। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। নবজাতকের বাবা দৌড়ে তার সন্তানকে দেখতে আসে। এত বছরের সাধনার ফলকে নিজের হাতে তুলে নেয়। তবে দুঃখের বিষয়, সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে মা নিজেই পরকালে চলে গিয়েছে। বাবা সম্পূর্ণ ভেঙে পড়ে। অনেকটা বছর পর সিন পরিবর্তিত হয়। আজ কলেজে অনুষ্ঠান রয়েছে। সকল শিক্ষার্থীরা আনন্দ উপভোগ করছে। কিছুক্ষণ পরেই কিছু শিক্ষার্থী কোন একটি ছেলেকে খোঁজার জন্য চারিদিকে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়। আসলে অন্য কলেজের ছাত্ররা হিরোকে খুঁজতে আসে, যেখানে হিরো দারুণভাবে এন্ট্রি নেয়। এখানের এই কাহিনী জানতে হলে গল্পের ফ্ল্যাশব্যাকে চলে যেতে হবে। কিছুদিন আগে হিরোর কলেজও অন্য এক কলেজের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হয়েছিল। যদিও এই বিষয়টা হিরো খুব একটা পাত্তা দেয় না। কম্পিটিশন শুরু হয়ে যায়। মাঝখানে এক সুন্দরী মেয়ে এসে আমাদের হিরোর ইন্টেনশন নিতে চেষ্টা করে। হিরো তো ক্রাশ খেয়ে বাঁশের মতো দাঁড়িয়ে রয়েছে। আর ওইদিকে মোটু ভাই সুন্দরী মেয়ের ফ্লাইং কিস ধরতে গিয়ে শত্রুপক্ষের গোল খেয়ে গিয়েছে। ব্যাস, তাদের কলেজ হেরে যায়। তবে এই বিষয়টা নিয়ে সেই ছাত্রপক্ষ নানা ধরনের কটু কথা শোনাতে শুরু করে। যদিও হিরো এসব বিষয়গুলো পাত্তা দেয় না। জিতে যাওয়া ক্যাম্পাসের ছেলেরা ক্যাপ্টেনকে মাথায় তুলে নিয়ে নাচতে শুরু করে। আর ক্যাপ্টেন অহংকারের সহিত হিরোকে উদ্দেশ্য করে লুজার লুজার বলতে শুরু করে। তাই তো হিরোর মাথার তার কেটে যায়। রেগে প্রথমে সেই ছেলেটিকে উপর থেকে পড়ে যাওয়ার ব্যবস্থা করে দেয়। শুরু হয়ে যায় মারামারি। ইচ্ছাকৃতভাবে অনেকক্ষণ গুন্ডাদের তার পিছনে ঘোরার সুযোগ করে দেয় আমাদের হিরো। অবশেষে হিরো ওই কলেজের জেতা ট্রফিটা নিয়ে কলেজের বাইরে বেরিয়ে আসে। ক্যাপ্টেন বলে, ওই ট্রফিতে হাত লাগাবি না, কারণ ওই ট্রফি উইনারের জন্য, তোর মতো লুজারের জন্য নয়। হিরো বলে, তোমার জয়ের অর্ধেক কৃতিত্ব তাদের, যাদেরকে তুমি হারিয়েছো ভাই। আমাদের কৃতিত্ব না দিলে ঠিক আছে, কিন্তু একটু সম্মান দেখাতে তো পারো। আমাদের সম্মান দাও এবং তোমার ট্রফি ফিরিয়ে নাও। এই বলে সে বেরিয়ে পড়ে।
এরপর যখন হিরো নিজের কলেজে থাকে তখন তার বাবা তাকে দেখতে আসে। এ পর্যায়ে জানতে পারা যায় হিরোর নাম হচ্ছে অভি। অভি তার বাবাকে একদমই পছন্দ করে না। সে রাগ করে জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন এসেছেন? তার বাবা বলে, এই শহরে একটা বাড়ি পেয়েছি, ভাবলাম তোমার সাথে থাকলে কেমন হয়, তাই তোমাকে নিতে এসেছি। অভি না চাইতেও মুখে হাসি রেখে বুকের ভেতর কষ্ট লুকিয়ে রেখে বাবার সাথে গাড়িতে উঠে যায়। ওদিকে হিরোর বন্ধুরা একটু দুঃখ পায়, আবার খুশিও হয়। তারা অভিকে বিদায় জানায়। তখন জুনিয়ররা জিজ্ঞেস করে, আপনারা ওনাকে এমন ভাবে বিদায় দিচ্ছেন কেন? মোটু ভাই বলে, তোমাদের আমরা অভির কাহিনী শোনাচ্ছি, দাঁড়াও। ফার্স্ট ইয়ার টেস্টের পর 3জন বন্ধুর কাছে একটা চিঠি আসে। তাতে লেখা ছিল, ইউ আর সিলেক্টেড। তারা ভাবে নিশ্চয়ই চাকরি পেয়ে গিয়েছে। তারা অডিটোরিয়ামের সামনে অপেক্ষা করে। ঠিক তখনই অভি আসে এবং বলে, এটা কোনো জব লেটার না, এটা হচ্ছে আমার ফ্রেন্ডশিপ লেটার। আমি তোমাদের 3জনকে আমার বন্ধু হিসেবে সিলেক্ট করেছি। ভিআইপি মানুষ তাই না, যার বন্ধু পেতে সিলেক্টেড লেটার এসেছে। এটা শুনে সিনিয়র বন্ধু তো রেগে যায় এবং বলে, এটার জন্য আমি পরীক্ষা ছেড়ে দিয়ে এসেছি। মোটু ভাই তো বোমের মতো যেন ব্লাস্ট হতে শুরু করে। অভি বলে, আমাকে 10 মিনিট সময় দাও, আমি তোমাদের পুরো বিষয়টা খুলে বলছি। তারপর গল্পটা ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে অভি নিজের জীবন কাহিনী বলতে শুরু করে। ক্লাসরুমের মধ্যে অভি ঘুমিয়ে আছে। ম্যাম জিজ্ঞেস করে, 2 আর 2 যোগ করলে কত হয়? জানালার ওপাশ থেকে বাবা বলে ওঠে, মিস আমার ছেলে এসব বিষয়ে উত্তর পারে, আপনি আমার ছেলেকে জিজ্ঞেস করুন। শিক্ষক অভিকে ডাক দেয়। শিক্ষক অভিকে 2 আর 2 যোগ করলে কত হয় জিজ্ঞেস করে। অনেক ভাবনা চিন্তার পর অভি বলেন, ম্যাম 2 আর 2 যোগ করলে তো 22 হয়। সাথে সাথে বেতের আঘাত শুরু। ছেলেকে মার খাইয়ে বাবা নিজেই কষ্ট পাচ্ছে। অভি তার বাবাকে নিয়ে কিছুটা লজ্জায় থাকতো, কারণ স্কুলের সকলে তার বাবাকে দাদা মনে করত। বাবার জন্য মেয়েরাও অভির আশেপাশে ঘুরঘুর করতে পারতো না। ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত অভির বাবা সব সময় অভির সঙ্গে থেকেছেন। অভি কখনো ঠিকঠাক ভাবে জীবন উপভোগ করতে পারেনি, কারণ উনি খুব ওভার প্রোটেক্টিভ ছিলেন। সব সময় অভির খেয়াল রাখতেন। অভি বলেন, কিন্তু আমি এখন তেমন তাকে ভালোবাসি না। বাবার থেকে দূরে থাকার জন্য আমি এই কলেজে ভর্তি হয়েছি। আমি আমার জীবনে যত মজা মিস করেছি সব তোমাদের সঙ্গে করতে চাই। তাই তোমাদের 3জনকে আমি আমার বন্ধু হিসেবে বেছে নিয়েছি। তারপর সেই 3জন বন্ধু অভিকে এক স্টাইলিশ হিরোতে পরিণত করে। তারপর তারা একসঙ্গে সিনেমা দেখতে যায়, ঘুরতে যায়, বাইরে সময় কাটায়। একদিন অভি কলেজে যাওয়ার জন্য বাসের অপেক্ষা করছে। বাস চলে এসেছে, তবে অভি তো সোজা রাস্তায় হাঁটে না। এভাবে নর্মালি বাসে উঠতে গেলে কোনো মজা নেই। দৌড়ে বাসের সাথে প্রতিযোগিতা করে তো বাসে উঠতে হবে, তবেই না মজা পাওয়া যাবে। বন্ধুরা বাসে উঠে পড়ে। কিছুক্ষণ পর বাস ছেড়ে দেয়। বাস অনেকটা দূর যাওয়ার পর এবার অভি বাসে ওঠার জন্য দৌড় দেয়। বাসে তো উঠে পড়ে, তবে সামনেই এক সুন্দরী মেয়েকে দেখে অভির মাথা চক্কর খেতে শুরু করে। সে পড়ে যেতে গেলে শিলা নামের একটি সুন্দরী মেয়ে তার হাত টেনে ধরে। অভি তাকে ধন্যবাদ জানায়, আর তার সাথে সাথে নিজের মনের কোণে প্রেমের কলিং বেল বেজে ওঠে। তারপর থেকে সে কলেজে শিলাকে অনুসরণ করতে থাকে এবং তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। শিলা বলে, দেখো, তোমার মতো অত ফ্রি টাইম আমার নেই। তুমি কি জানো, সকল মানুষের একটা অ্যাম্বিশন থাকে। ভোর 5টায় উঠে যোগা, মেডিটেশন, 9টা থেকে 4টা পর্যন্ত কলেজ, বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত লাইব্রেরিতে। এসব করছে যেন আমার পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারি, ইউনাইটেড কান্ট্রিতে চান্স পেতে পারি। তোমার এসব কিছুর জন্য আমার সময় নেই। এই বলে শিলা চলে যায়। তবে আমাদের অভি বলে, কি সুন্দর, কোথায় কখন কিভাবে ওর সাথে দেখা করতে পারবো, সেই জন্যই তো ও ওর ডেইলি রুটিনটা আমাকে দিয়ে গিয়েছে। পরদিন ভোর 5টায় শিলার সাথে যোগা করে, 9টায় কলেজে আসে আর বিকেলে লাইব্রেরিতে যায়। মানে অভি কোনো কিছুতেই শিলার পিছু ছাড়ছে না। এভাবেই একটা বছর কেটে যায়। কলেজে পরীক্ষার রেজাল্ট দেয়া হয়েছে, যেখানে বোর্ডে সবচেয়ে প্রথমে আমাদের মোটু ভাইয়ের নাম আসে। যা দেখে সবাই তো অবাক হয়ে যায়, যে কিনা বইয়ের বও পারে না, সে নাকি আবার কলেজ টপার হয়েছে। মোটু ভাই ইমোশনাল হয়ে অভিকে জড়িয়ে ধরে। আসলে পরীক্ষার সময় এই কাণ্ডটা অভি ঘটিয়েছে। মোটু ভাই বলে, এটা তুই কি করেছিস রে? অভি বলে, আরে তুই পাশ করতে হিমশিম খেয়ে যাস, তাই ভাবলাম এবার পাশ করার সাথে সাথে এমন আকর্ষণীয় কাণ্ড ঘটাবো যাতে এটা তোর জীবনের সবচেয়ে বড় ট্রফি হিসেবে কাজ করে। দূর থেকে তাদের অমন বন্ধুত্ব দেখে শিলার তো যেন গা জ্বলে যাচ্ছে। রাতের বেলা শিলা অভিকে বলে, অভি, তোমার সাথে আমার কিছু কথা রয়েছে। এই কথা শুনে আমাদের অভির মনে তো লাড্ডু ফুটতে শুরু করে। শিলা বলে, তোমরা সব সময় মজা দুষ্টামির মধ্যে কলেজ লাইফ পার করেছো, আর আমি পড়াশোনার মধ্যেই সময় কাটিয়েছি। তো ভাবছি আমরা সকলে মিলে দলগতভাবে ফাইনাল প্রজেক্টটা সেরে ফেলি, যাতে করে আমরা সকলেই লাভবান হব। অভি বলে, ছোটবেলা থেকে আমি যতটা ভালোবাসা চেয়েছিলাম তার থেকে বেশি ভালোবাসা পেয়েছি। আমি এটা ফেরত দেওয়ার সুযোগ চাচ্ছি। আমি তোমার মতো ভাবতে প্রস্তুত, যদি তুমি আমার মতো করে সবকিছু দেখতে প্রস্তুত থাকো। আগামীকাল ফ্রেশার্স ডেতে তুমি পার্টিতে যোগ দিও। তোমার স্মৃতি আর আমার প্রকল্প। এই বলে তারা দুজন দুই রাস্তায় চলে যায়।
প্রজেক্ট ডের দিনে দুজনের মধ্যে প্রেমের সূচনা হয়, যেখানে একটি গানের মাধ্যমে হিরো আর হিরোইনের গল্পটি দেখানো হয়। গান শেষ আর অতীতের কাহিনীও শেষ। আসলে গল্পটি হিরোর বন্ধুরা জুনিয়রদের শোনাচ্ছিল। বাড়ি ফিরে হিরো তার বাবার অতিরিক্ত ভালোবাসায় বিরক্ত হতে শুরু করে। এক পর্যায়ে তো বলেই ফেলে, আমাকে চিঠি না দিয়ে এই কাজটা করতে গেলে কেন বাবা? বাবা বলে, হোস্টেলের থেকে তুমি এখানে থাকলে তোমার পরিস্থিতি আরো ভালো হবে। দেয়ালে একটি ছবি টানানো দেখে অভি মনে করে ছোটবেলায় বাবা তাকে মেয়ে সাজিয়ে জোর করে ছবি তুলে রেখেছিল। বাবা কেন এমনটা করেছিল এটা আমরা একটু পরেই জানতে পারবো। অভি মনে মনে বলে, তুমি আবারও এখানে আমাকে কান্না করাতে এসেছো। তুমি এখানে থাকাকালীন আমি সুখী হতে পারবো না, তাই আমি আমার স্বাধীনতা পাওয়ার জন্য তোমার থেকে দূরে যেতে চাই। শিলাকে ফোন করে বলে, চলো কোথাও ঘুরতে যাই। শিলা বলে, আগামীকাল আমার অফিসের প্রথম দিন, আমাকে কাজে যেতে হবে। এই বলে শিলা ফোনটা কেটে দেয়। অভি মনে মনে ভাবে, আমারও ওই একই কোম্পানিতে চাকরির জন্য চেষ্টা করা উচিত, যেন ওর সঙ্গে আমি থাকতে পারি। পরের দৃশ্যে দেখা যায় সে সত্যি সেই কোম্পানিতে যোগ দেয়, যেখানে হিরোইন কাজ করছিল আর কি। শিলা টাইম মতো অফিসে আসলে দেখতে পায় এখানে তো তার কলেজ লাইফের বন্ধুরা সবাই হাজির রয়েছে। ম্যানেজার এসে বলে, আমাদের বিজয়া ম্যাডাম খুবই শক্ত। তিনি টাইম টেবিল মতো অফিসে প্রবেশ করেন, 1 মিনিটও এদিক ওদিক হয় না। তখনই বিজয়া প্রবেশ করে অফিসের মধ্যে। আসলে সে এই কোম্পানির সিওর মেয়ে। অল্প দিনের মধ্যেই সে নিজেও সিও হতে চলেছে। যখনই ম্যাডামের এন্ট্রি হওয়ার কথা, ঠিক সেই টাইমিং এ অভি সেই কক্ষে ঢোকে। সকলে তো ম্যাডামের এন্ট্রি হওয়ার কথা ভেবে দাঁড়িয়ে পড়ে। তবে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ম্যাডাম টাইম টেবিল মতো মূল কক্ষে যাওয়ার জন্য লিফটের সামনে এসে দেখে সেখানে অভি রয়েছে। তাই অভিকে বের করে দিয়ে ম্যাডাম লিফটে উঠে পড়ে। এই বিষয়টা অভি স্বাভাবিকভাবে মানতে পারেনি, তাই প্রতিটা ফ্লোরে গিয়ে ম্যামের লিফট হোল্ড করে রেখে সে দ্রুত নির্দিষ্ট কক্ষে আগে গিয়ে পৌঁছায়। এই বিষয়টা ম্যাডাম পুরোপুরি বুঝে নেয়, তাই সে মনে মনে অভির উপর রেগে যায়। এই ফুল টিমের মধ্যে যতজন প্রজেক্ট জমা করেছিল তার মধ্যে সবচেয়ে বেস্ট প্রজেক্ট হয়েছিল অভির, তাই সিও অভির খুব প্রশংসা করে। রাতের বেলা ঝুম বৃষ্টি হচ্ছে। অভি শিলাকে ফোন করে বলে, এই ঝড় বৃষ্টির রাতে একা একা থাকতে ভালো লাগে না। এই সময় বাবা এসে ডাকতে শুরু করে। ছেলে ঘুমের ভান ধরে কাঁথা মুড়ি দিয়ে চুপ করে শুয়ে রয়েছে। বাবা মনে করে ছেলে হয়তো ঘুমিয়ে পড়েছে, তাই চলে যায়। ছেলে উঠে বসে আবারও তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে শুরু করে। এক পর্যায়ে দেখতে পায় তার একাকিত্ব দূর করতে বাবা তো এখানেই উপস্থিত রয়েছে। অবশেষে বাবার সামনে ছেলে মানুষের ভান ধরে চুপটি করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে অভিকে সিএসআর বিভাগে সিনিয়রদের সঙ্গে কাজ করার জন্য পাঠানো হয়। অভি এই কাজে অনেকটা বিরক্ত হয়ে যায়। কাজ শেষে বাইরে বেরোলে কিছু দূর যেতে না যেতেই তার বাবাকে রাস্তায় ঘোরাফেরা করতে দেখে। হাতে যদিও একটা ডাক্তারি ফাইল ছিল। ছেলে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো বাবা? বাবা বলে, বাড়ি যাব, সেই জন্য গাড়ি খুঁজছিলাম। ছেলে তার বাবাকে গাড়িতে উঠিয়ে দেয়। অফিসে আরো কিছু কাজ আছে, তাই সে পরে বাড়ি ফিরবে এই বলে বাবাকে পাঠিয়ে দেয়। রাতের বেলা লাল পানি খেয়ে তালমাতাল হয়ে বাড়ি ফিরে আসে। কোনো মতে বাবার চোখকে ফাঁকি দিয়ে রুমে চলে যায়। পরদিন বিজয়াকে লিফট পেয়ে অভি তার ভুলের জন্য ক্ষমা চাইতে শুরু করে আর নানা ধরনের গল্প বলতে শুরু করে। বিজয়ার কাছে অন্য ডিপার্টমেন্টে বদলির অনুরোধ করে, কিন্তু বিজয়া সোজাসুজি ভাবে জানিয়ে দেয় কাজ করতে হলে তাকে এখানেই কাজ করতে হবে। তার এসব মিথ্যে গল্পে বিজয়ার মন কোনোভাবেই গলবে না। এরপর অভি কঠোর পরিশ্রম শুরু করে। সে জানতে পারে যে বিজয়নগর এলাকার একটি বড় দুর্নীতি স্ক্যাম চলছে এবং সে সেই ব্যাপারে রিপোর্ট কালেক্ট করতে থাকে। সমস্ত রিপোর্ট কালেক্ট করার পর এ ব্যাপারে ম্যামকে জানানো হয়, তবে ম্যাম এসব ব্যাপারে যেন পাত্তাই দিচ্ছিল না। তখন সে সিও হওয়ার প্রস্তুতি নিতে থাকে। এক পর্যায়ে তো রাগে বিজয়া বলে ওঠে, তুমি সবসময় আমাকে বিরক্ত কেন করো? তোমার কারণে আমার মাথা ব্যথা হচ্ছে। কাল আমি যখন সিইও হব তখন প্রথমেই তোমাকে কোম্পানি থেকে বের করে দেব। সে অভিকে সতর্ক করে দেয় এ ব্যাপারে, যেন দ্বিতীয়বার তার সাথে এই ধরনের কোনো কথাবার্তায় না আগায়। পরের দিন সিইও ঘোষণার অনুষ্ঠান চলতে থাকে। প্রোগ্রামের স্ক্রিনে একটি ভিডিও চালানো হয়, যেখানে কোম্পানির কর্মচারীরা বিজয়া সম্পর্কে খারাপ কথা বলছে। আসলে সে রুড, বদমেজাজি, কারোর সঙ্গে ভালো ব্যবহার করে না ইত্যাদি। এটা শুনে বিজয়া প্রচন্ড রেগে যায় এবং অনুষ্ঠান ছেড়ে চলে যায়। আসলে এই ভিডিওটা অভি ইচ্ছাকৃতভাবে চালিয়েছে, কারণ সে বিজয়ার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল। ভিডিওটা চালানোর পর অভি খুব খুশি হয়ে যায়। এরপর যখন কোম্পানির চেয়ারম্যান অর্থাৎ বিজয়ার বাবা বাড়ি ফেরার পথে গেটের সামনে দাঁড়ান, তখন তিনি অভির বাবাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখতে পান। অভির বাবা তখন সিকিউরিটি গার্ডকে বলেন, আমার ছেলে এই কোম্পানিতেই কাজ করে। এটা শুনে কোম্পানির চেয়ারম্যান অর্থাৎ বিজয়ার বাবা কেমন যেন একটা চিন্তিত মনস্ক নিয়ে ভেতরে চলে যান। তিনি পার্টিতে অভিকে আলাদা করে ডাকলেন এবং বলেন, আমি জানি এই ভিডিওটা তুমিই চালিয়েছিলে, কিন্তু তুমি কি জানো তুমি কার উপর প্রতিশোধ নিয়েছো? তুমি যার উপর প্রতিশোধ নিয়েছো সে তোমার নিজের আপন বোন। এই কথা বলে চেয়ারম্যান ফ্ল্যাশব্যাকের গল্প বলতে শুরু করে। গল্প চলে যায় অনেকটা বছর আগে।
গ্রামে একসময় ভয়াবহ খাদ্য সংকট ছিল। ঠিক তখনই কোডান্ডো পানিও মায়ের জন্ম হয়েছিল। তার জন্মের পর থেকেই গ্রামে খাদ্যের অভাব দূর হয়ে যায়। তাই গ্রামের লোকেরা সেই নারীর নাম অনুসরণ করে গ্রামের নাম রাখেন বিজয়নগর। এরপর বড় হয়ে যায় কোডান্ডো পানি। নিজেই কোনো এক সময় গ্রামের সম্মানিত মানুষ হয়ে ওঠেন। তার ঘরে একটি কন্যা সন্তান জন্ম নেয় এবং তিনি তার মেয়ের নাম রাখেন বিজয়া। আসলে সে তার মাকে খুব ভালোবাসতো। মায়ের নামেই মেয়েটির নাম রাখে। মেয়ের জন্মের আনন্দে বাবা সারা গ্রামকে খাবার খাওয়ায়। বাবা বলে, আমার মায়ের জন্মের পর যেমন এই গ্রাম থেকে অভাব দূর হয়েছিল, তেমনি আজ আমার মায়ের জন্মের শুভক্ষণে আমি সবাইকে খাওয়াবো। সবাই এসে ছোট্ট বিজয়াকে আশীর্বাদ করে দেয়। একদিন বাবা তার ঘনিষ্ঠ বন্ধুর কাছে বেড়াতে আসে। তার কোনো সন্তান ছিল না, তাই সে বিজয়াকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসতে শুরু করে। এভাবে কয়েকদিন চলে যায়। স্কুল খোলার সময় ছোট্ট বিজয়া পড়ে যায়। তাকে ডাক্তারের কাছে নেওয়া হয়। ডাক্তার জানান তার ফুসফুসে সমস্যা রয়েছে, চিকিৎসার জন্য 1 লাখ টাকার প্রয়োজন। বাবা নিজের 2 একর জমি বিক্রি করে মেয়ের চিকিৎসা করান। কিছুদিন পর বিজয়া বড় হয়ে যায়। সে খেলাধুলার প্রতি বেশি আসক্ত ছিল, তবে মায়ের এসব বিষয় পছন্দ ছিল না। মা তাকে এ বিষয়ে অনেক বকাবকি করে। একসময় তো মেয়েটা তার মায়ের উপর অভিমানও করে। বাবা বুঝায় সে তো শারীরিকভাবে অসুস্থ, তাই তার মা ভালোর জন্যই এসব বলছে। একদিন মাঠে বাবার সঙ্গে খাওয়ার সময় হঠাৎ করে বাবার হেঁচকে ওঠে। বিজয়া পানি আনতে দৌড় দেয়, কিন্তু ফুসফুসের সমস্যার কারণে মাটিতে পড়ে যায়। তাকে আবার হসপিটালে নেওয়া হয়। ডাক্তার বলে এবার চিকিৎসা করতে অনেক টাকা লাগবে। বাবার কাছে টাকা না থাকায় সে নিজের কিডনি বিক্রি করার চেষ্টা করে, কিন্তু পুলিশ বিষয়টা জেনে যায় এবং বাবা ও ডাক্তার দুজনকেই জেলে পাঠায়। জেলে গিয়ে বাবা পুলিশকে অনুরোধ করে, স্যার আমাকে একবার ফোন করতে দিন, আমার মেয়ের প্রাণ বাঁচাতে হবে। পুলিশ ফোন করতে দেয়। সে তার বন্ধুকে ফোন করে কাঁদতে কাঁদতে বলে, একজন বাবা হিসেবে আমি হেরে গিয়েছি, তুমি দয়া করে আমার মেয়েকে বাঁচিয়ে নাও। সে তার বন্ধুকে সবটা খুলে বলে। তারপর বন্ধু সব টাকা দিয়ে বিজয়ের চিকিৎসার ব্যবস্থা করে। বন্ধুর স্ত্রী বলে, আচ্ছা ওরা তো এত গরিব, ঠিকঠাক করে চিকিৎসাও করতে পারবে না মেয়েটির, আমরা ওনাদের মেয়েকে অ্যাডপ্ট করে নিলে হয় না? তার স্বামী বলে, তুমি কি ধরনের কথা বলছো এই মুহূর্তে? আমরা কিভাবে এ ধরনের কথা বলতে পারি ওদেরকে? এমনিতেই ওদের মন মানসিকতা এখন ভালো নেই। দূর থেকে এসব কথা বাবা শুনে ফেলে। অবশেষে বিজয় সুস্থ হয়ে ওঠে। সেই দিন থেকে সেই বন্ধু বিজয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসতে শুরু করে। এখন বাবাও চায় তার মেয়ে বিজয়া যেন তার বন্ধুর বাড়িতেই থাকে, কিন্তু বিজয়া সেখানে থাকতে রাজি নয়। তাই বাবা একদিন মদ খাওয়ার ভান করে তাকে বন্ধুর বাড়িতে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাবা বলে, তুই যদি আমার পিছু পিছু আসিস তাহলে তোকে আমি মেরেই ফেলবো। বন্ধু বলে, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? একটা বাচ্চার সাথে তুই এরকম ব্যবহার করছিস? তুমি যাও তো, ওকে ভেতরে নিয়ে যাও। বাবা কান্না করতে করতে বলে, ও তো একটা বাচ্চা নয়, ও তো আগুনের গোলা, যে আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। বন্ধুর স্ত্রী মেয়েটিকে নিয়ে দরজা আটকে দেয়। বাবা তার বন্ধুকে বলে, ও তো আমার মা, আমি ওকে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে। ওর ভালোবাসা ভেঙে ফেলতে আমাকে ওর সাথে বাজে ব্যবহার করতেই হবে। বন্ধু গোপাল, ও এখন থেকে তোর মেয়ে হয়ে থাকবে, তুই ওর খেয়াল রাখিস, ওর লাইফটাকে তুই বাঁচিয়ে নিস। তুই আমার এখান থেকে ওকে এখন দূরে কোথাও নিয়ে যাস। ঘর থেকে মেয়েটা ছুটে দরজার কাছে এসে বলে, বাবা, ও বাবা। বাবা আবারও শক্ত কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে, তোকে ভালোবেসে আমি আমার মায়ের নাম দিয়েছিলাম, কিন্তু তুই তো একটা অলক্ষী রে। তুই কি আমাকে শান্তিতে থাকতে দিবি না? আমাকে দয়া করে মাফ কর, আমাকে বেঁচে থাকতে দে। মেয়ে বাবার এমন কথা শুনে চুপ হয়ে যায়। বাবা নিজের মনকে শক্ত করে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর বর্তমান সময়ে দেখা যায় অভি বাড়িতে ফিরে এসেছে। সে বুঝতে পারে তার বাবা আসলে কত ভালো মানুষ। যে অভি তার বাবার ভালোবাসায় বিরক্ত হতো, এখন সে বাবার দিকে ভালোবাসার নজরে তাকায়। পুরো রাত না ঘুমাতে পেরে সেই রাতেই চেয়ারম্যানের বাড়িতে যায় আর বলে, আপনি আমাকে সত্যিটা বলেছেন, কিন্তু আপনি আমার দিদি বিজয়াকে কেন সত্যিটা বলেননি? চেয়ারম্যান উত্তর দেয়, আমাদের কোনো সন্তান ছিল না, তাই আমরা বিজয়াকে নিজের মেয়ের মতো ভালোবাসতাম। আমরা তখন একটু স্বার্থপর হয়ে গিয়েছিলাম। আমরা ভয় পেয়েছিলাম যদি সত্যিটা জানলে সে আমাদের থেকে দূরে সরে যায়, তাই কখনো কিচ্ছু বলিনি। তখন অভি বলে, আমি আমার দিদিকে বলবো আমাদের আসল বাবা কতটা ভালো মনের মানুষ ছিল, আর আমি তার মুখে আবারও হাসি ফিরিয়ে আনবো। পরের দিন অফিসে চেয়ারম্যান বিজয়াকে বলেন, বিজয়নগরের এত বড় একটা স্ক্যাম হয়েছে, তুমি আমাকে জানাওনি কেন? আর তুমি এই বিষয়ে অভির উপর কেন রেগে আছো? এটা কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, এটা আমাদের কোম্পানির মান সম্মানের প্রশ্ন। তুমি এখনই ফুল টিমকে নিয়ে বিজয়নগরে যাও, সবকিছু খতিয়ে দেখো এবং সমস্যা মিটিয়ে ফেলো। এরপর অভি, বিজয়া আরো কয়েকজন মিলে বিজয়নগরের উদ্দেশ্যে রওনা করে। গ্রামে পৌঁছে বিজয়ার মনে পড়ে যায় তার বাবার সাথে কাটানো শৈশবের মুহূর্তগুলো, তার শৈশবের স্মৃতি আর হাসিখুশির দিনগুলো। গ্রামে পৌঁছে তারা দেখে সেখানে কোনো ডিজিটাল নেটওয়ার্ক নেই। গ্রামের সরপঞ্চ বিজয়ার অফিসে এসে বলে, তুমি যদি গ্রামবাসীর সাহায্য করতে চাও তাহলে ভালো কথা, কিন্তু এই কাজে আমাদের মাধ্যমেই হওয়া উচিত, যাতে গ্রামের উন্নয়নে আমাদের নামও হয়।
বিজয় রেগে বলে, তোমার সময় শেষ, এখান থেকে তুমি বেরিয়ে যাও। সারপাঞ্চ রাগে ফুঁসে উঠে গ্রাম প্রধান রেগে বাইরে বেরিয়ে যায় এবং গ্রামবাসীকে বলে, আগেও একবার সেল টাওয়ারের নামে আমাদের ব্যাংক লুটে নেওয়া হয়েছিল। এখন গ্রামের মানুষ বলে উঠল, এরা আবার জানে কি লুটতে এসেছে। এ তো আমাদেরই গ্রাম, আর আমাদেরই গ্রাম আমাদেরকেই রক্ষা করতে হবে। এই কথা বলে সে গ্রামবাসীদের বিজয়ের বিরুদ্ধে উস্কে দেয়। সকল গ্রামবাসী রেগে গিয়ে বিজয়ের অফিসে হামলা করে, অফিসের জিনিসপত্র ভাঙচুর করে ফেলে রেখে চলে যায়। সন্ধ্যায় এই ঘটনাগুলো অভি দেখে বুঝে যায় এই কাজ গ্রাম প্রধানেরই কাজ। এরপর অভি রিকশাওয়ালাকে বলে, আমি একটা নতুন মেশিন দেখাতে যাচ্ছি, এবং এই খবর সে গ্রামের মধ্যে ছড়িয়ে দেয়। খবর পেয়ে গ্রামবাসীরা কৌতূহল নিয়ে আসে সেই মেশিনটি দেখার। অভি সেখানে একটি ভয়েস অ্যাসিস্ট্যান্ট মেশিন রেখে দেয়, যেটা সিরি বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে। অভি বলে, এই মেশিনে আপনি যা বলবেন সেটার উত্তর ভিডিও আর ভয়েস দেবে। একজন জিজ্ঞেস করে, খাবার বানানোর রেসিপি দেখাও। আর একজন বলে, আমরা মুভি দেখতে চাই। এভাবে অনেকে অনেক অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে থাকে, ফলে প্রজেক্টের সমস্যা দেখা দেয়। টিমের লোকেরা বলে মেশিন ঠিক করতে 10 মিনিট লাগবে। এই ফাঁকে অভি গ্রামবাসীদের বোঝাতে শুরু করে ডিজিটাল দুনিয়া কি, ইন্টারনেট কিভাবে কাজ করে এবং ভবিষ্যতে টেকনোলজি কেন দরকার। তার কথায় গ্রামের মানুষ প্রভাবিত হয়। এদিকে মেশিন ঠিক হয়ে যায়। অভি দেখায় গ্রামের স্কুল ও শিশুদের ভবিষ্যৎ উন্নতির জন্য কি করা যায়। এবার গ্রামবাসীরা বুঝে যায় যে এরা তাদের ভালো চায়। পরদিন সকালে বিজয়ের অফিসে গিয়ে বলে, আমাকে ক্ষমা করে দিন, আপনি যা ভালো কাজ করেছেন সেটা চালিয়ে যান। এই খবর গ্রাম প্রধানের কানে চলে যায়। সে রেগে গিয়ে বিজয়া আর তার টিমকে ভয় দেখাতে শুরু করে, যার জন্য সে গুন্ডাও পাঠায়। কিন্তু অভি তাদের সবাইকে হারিয়ে দেয় এবং গ্রাম প্রধানের বাড়িতে গিয়ে সতর্ক করে বলে, আমাদের কাজে হস্তক্ষেপ করো না, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। গ্রাম প্রধান এবার আসল ভিলেনকে ফোন করে বলে, এদের আমি আর সামলাতে পারছি না, এখন তোমাকেই কিছু করতে হবে। ভিলেন এসে বিজয়া টিমকে বড় অঙ্কের অফার করে দেয় এবং কিছু সদস্যকে প্রলুব্ধ করে নিজের দলে টেনে নেয়। অভি তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ থামে না। সে তখন বিজয়ের কাছে যায় এবং বলে, ম্যাম, আপনি যদি বলেন তাহলে তারা সবাই ফিরে আসবে। কিন্তু বিজয় শান্তভাবে উত্তর দেয়, যে যেতে চায় তাকে আমি আটকাবো না। এরপর বিজয়ের মনে ভেসে ওঠে তার বাবার কথা ও পুরনো স্মৃতি। সেই রাতেই অভি ক্যাম্পফায়ারের পাশে একা বসেছিল, মনটা বেশ ভারাক্রান্ত। বিজয় তার কাছে এসে বসে আর বলে, সরি অভি, এই গ্রামটা আমার একদমই ভালো লাগেনি, তাই অফিসে আমি তোমাকে ইগনোর করেছিলাম, কিন্তু তুমি আমার জন্য এত কিছু করছো, এজন্য তোমাকে ধন্যবাদ। ঠিক তখনই অভির বাবা ফোন করেন। অভি বলে, আমাদের টিমের লোকেরা সবাই চলে গিয়েছে আর ম্যাডামও খুব মনমরা হয়ে বসে আছে। তখন অভির বাবা বলেন, আমি বিজয়ের সঙ্গে কথা বলতে চাই। বিজয়ের সঙ্গে কথা বলে বাবা বলেন, যারা ভালো কাজ করতে চায় তাদের সঙ্গে কখনো খারাপ কিছু হয় না, তুমি চেষ্টা করে যাও মা, একদিন তোমার কাজ সফল হবেই। পরের দিন বিজয়া গ্রামের এক বয়স্ক মহিলা বাড়িতে যায়, যার নাতনি সদ্য গ্রাজুয়েশন শেষ করেছে। বিজয়া জিজ্ঞেস করে, তুমি চাকরি করছো না কেন? তখন মেয়েটি বলে, আমার দাদি একা থাকে, আমি ওনাকে একা ফেলে বাইরে যেতে চাচ্ছি না। বিজয়া হাসি দিয়ে বলে, যদি তোমাকে গ্রামের মধ্যেই একটা চাকরি দেওয়া যায় তাহলে তুমি নেবে? মেয়েটি বলে, হ্যাঁ নিশ্চয়ই। এর পরের দিন সেই বয়স্ক মহিলা গ্রামের সব পড়াশোনা জানা মানুষদের একত্র করেন। সবাই মিলে ঠিক করে গ্রামে টেকনোলজি আনা হবে। তারা গ্রামবাসীদের ল্যাপটপ, ট্যাব ও অন্যান্য প্রযুক্তির জিনিস ব্যবহার করতে শেখাতে শুরু করে। কিছুদিনের মধ্যে গ্রামে একটি আইটি কোম্পানি খোলা হয়। গ্রাম দ্রুত ভাইরাল হয়ে যায়, সবাই গ্রামের উন্নতির কথা জানতে পারে। এরপরে দৃশ্যে দেখানো হয় ভিলেন এসে গ্রাম প্রধানের বাড়িতে ওঠে। গ্রাম প্রধান ভিলেনকে বলে, এই কোম্পানিগুলো এসে আমাদের গ্রামের মানুষকে বদলে দিচ্ছে, এভাবে চলতে থাকলে আমাদের পার্টি বিপদে পড়বে। তুমি যদি এখনই কিছু না করো তাহলে কোম্পানিটা তোমার হাত থেকে বেরিয়ে যাবে। অন্যদিকে অভির বাড়িতে থাকা এক লোক ফোন করে অভিকে জানায়, তোমার বাবা এখন বাড়িতে নেই। অভি তখন ডাক্তারকে ফোন করে তার বাবার সমস্যার ব্যাপারে জিজ্ঞেস করে। ডাক্তার বলে, তোমার বাবার আলজাইমার হয়েছে, গত 6 মাস হলো সে আমাদের ট্রিটমেন্টে রয়েছে, তবে দিনকে দিন তার অবস্থা খারাপ হতে চলেছে। এই আলজাইমারের ফলে সে ধীরে ধীরে তার মস্তিষ্কে থাকা সকল স্মৃতি ভুলে যেতে শুরু করবে। এই আলজাইমারের ফলে তার মস্তিষ্কে থাকা সকল স্মৃতি সে ধীরে ধীরে ভুলে যেতে শুরু করবে। ছেলে একসময় বুঝতে পারে তার বাবা তো আরো কয়েক মাস আগে থেকেই ভুলে যাওয়ার সমস্যায় ভুগছে, যদিও ছেলে এই বিষয়ে খুব একটা পাত্তা দেয়নি। তখন অভি বলে, বাবা শেষবারের সিসিটিভি ফুটেজটা আমাকে পাঠান। ফুটেজটা অভি দেখে তার বাবা বিজয়া গ্রামের অর্থাৎ বিজয়নগরের একটা নতুন কোম্পানি খুলেছে সেই খবর দেখছেন। এটা দেখে অভির মনে হয় বাবা নিশ্চয়ই বিজয়নগরে যেতে চেয়েছিলেন। অভি তখন সকল বাসগুলো চেক করতে শুরু করে। সবগুলো বাস খুঁজতে খুঁজতে এক বাসে সে তার বাবাকে দেখতে পায়। দুজনে বাস থেকে নেমে কথা বলছিল। ঠিক তখনই পেছন থেকে ভিলেনের লোকেরা অভির মাথায় লাঠি দিয়ে আঘাত করতে শুরু করে। তবে
ভুলবশত এই আঘাত বাবার মাথায় লেগে যায়। অভি তৎক্ষণাৎ বাবাকে বাসে তুলে হাসপাতালের দিকে নিয়ে যেতে শুরু করে, কিন্তু পথে ভিলেনের লোকেরা এসে তাদের গাড়ি ধাওয়া করতে শুরু করে, তাদেরকে মেরে ফেলতে চায়। অভি রেগে গিয়ে সবাইকে মারধর করে ফেলে এবং বাবাকে নিয়ে হাসপাতালে পৌঁছে যায়। অন্যদিকে বিজয়া তার শেডে ফিরে যাচ্ছিল। পথে হঠাৎ করে তার বাবার কথা মনে পড়ে। তার বাবা বলেছিলেন, যখনই আমার সঙ্গে কিছু বলতে ইচ্ছে হবে, কম্পাসে একটি চিঠি লিখে এই নৌকার তলে রেখে দিও। বিজয়া তখন সেই সমুদ্রের কাছে যায়, যেখানে একটি বোট রাখা ছিল। সেই বোটের ভিতরে একটা চিঠি খুঁজে পায়। চিঠিটা খুলে দেখে তার বাবা লিখেছে, সরি মা, আমি তোমাকে বাঁচাতে পারিনি, তোমাকে আমার বন্ধুর কাছে রেখে যাচ্ছি, আর কিছু খারাপ কথা তোমাকে শুনিয়েছি, এসব কথা কিন্তু তোমার মঙ্গলের জন্যই ছিল। এই চিঠি পড়ে বিজয়া বুঝে যায় তার বাবা ইচ্ছে করে তাকে ফেলে যাননি, বরং ভালোবাসার কারণেই এমন করেছিলেন। অন্যদিকে অভি ফোন করে জানায় যে তার বাবা হাসপাতালে ভর্তি হয়েছে। বিজয়া কান্না করতে করতে হাসপাতালে ছুটে যায়। অভি বাইরে দাঁড়িয়ে থাকে, ভেতরে প্রবেশ করে না। বিজয়া বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি এবারও কি আমাকে ছেড়ে চলে যাবে? বাবা মৃদু হাসি হেসে বলে, আমি তোমাকে ছেড়ে কিভাবে যেতে পারি, এবং তাকে বুকে জড়িয়ে ধরে। তখন অভি ভেতরে আসে। বাবা বলে, এই ছেলেটাই আমার প্রাণ বাঁচিয়েছে মা, বাস থেকে আমায় হাসপাতালে এনেছে। বিজয়া অভিকে ধন্যবাদ জানায়। বাবা নিজের সন্তানকে চিনতে না পারায় অভি কিচ্ছু না বলে চুপচাপ বেরিয়ে আসে। ঠিক তখনই ভিলেন হাসপাতালে হাজির হয়ে যায়। সে বলে, সরি, যে লাঠিটা আমি তোমার মাথায় মারতে চেয়েছিলাম সেটা ভুলে তোমার বাবার মাথায় লেগে গিয়েছে। অভি শান্তভাবে উত্তর দেয়, কোনো সমস্যা নেই স্যার, আজ আমি একসঙ্গে দুটো জিনিস অনুভব করেছি, একটা দুঃখ আর একটা আনন্দ। আনন্দ এই যে আজ আমার বোন তার বাবার সঙ্গে মিলেছে, আর দুঃখ এই যে আমার নিজের বাবা এখন আমাকেই ভুলে গিয়েছেন। এই কথা বলে অভি সেখান থেকে চলে যায়। কিছুদিন পর অভি বাবার বাড়িতে যায়। বিজয়ার কোনো কাজ ক্ষেত্রে সে সেখানে গিয়েছিল। অভি দেয়ালে টানানো সেই ছোটবেলাকার ছবিটি দেখিয়ে বাবাকে বলে, এটা কার ছবি? বাবা উত্তরে কিছুটা আমতা আমতা করে বলে, এটা আমার মেয়ের ছবি। অভি এক বুক হতাশার নিঃশ্বাস ছাড়ে। একটা অসমাপ্ত সম্পর্ক দিয়ে কষ্টের সাথে এই কাহিনী এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।